হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত লাকি ভাস্কর মুভির এক্সপ্লেনেশন। এটি একটি তেলুগু সিনেমা। এই মুভির বাজেট ছিল 30 কোটি রুপিস, যার IMDb রেটিং হচ্ছে 8.1 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে ভেনকি আটলুরি। গাইস, অভাবের স্বভাব নষ্ট কথাটা কতটুকু সত্য? মুভিতে ভাস্কর নামে একজনকে দেখি, যিনি কিনা খুবই সততার সাথে ব্যাংকে কাজ করে, কিন্তু ব্যাংক তার এই সততার ঠিকঠাক মূল্য দিতে পারেনি। ছেলেটি তার পরিবারের জন্য এমন কিছু করে যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে বম্বে শহরকে দেখানো হয়। তারপর ভাস্কর কুমার নামে একজনকে দেখি, যে কিনা এই মুভির মূল নায়ক। কিছুক্ষণ পর লক্ষ্মণ রাও নামে একজন সিবিআই অফিসার আসে। অফিসার ভাস্করকে বলে, তোমায় এখনই ব্যাংকে যেতে হবে। ভাস্কর সহ সকলেই ব্যাংকের ভেতরে আসে। অফিসার বলে, আমরা সন্দেহ করছি আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, আমরা আপনার ব্যাংক ব্যালেন্স চেক করব। কিছুক্ষণ পর ভাস্করের স্ত্রী বাড়ি থেকে ফোন করে এবং বলে বাসায় কিছু অফিসার এসেছে। তারপর মুভি অতীতে চলে যায়। 1989 সালের 11 আগস্ট ভাস্কর ব্যাংকে যায়। ভাস্কর মাগধা ব্যাংকের ক্যাশিয়ার ছিল। ভাস্কর ব্যাংকের ভেতর সকলের সাথে কথা বলে। তারপর নারায়ণ নামের একজনকে দেখি, যিনি কিনা ভোল্ট ম্যানেজার ছিল। ভাস্কর নারায়ণের কাছ থেকে টাকা নিয়ে কাজে বসে এবং সে সারাদিন খুব ভালোভাবে কাজ করে। ব্যাংক থেকে সে মাসে 6,000 টাকা পায়। কাজ শেষ হলে সে ব্যাংকের বাইরে মানুষের ফর্ম পূরণ করে দেয়। অ্যান্থনি নামে একজন বলে, আমার 2 লাখ টাকার লোন লাগবে। অ্যান্থনি ব্যাংকে জমা রাখার মতো কিছু দিতে পারে না, যে কারণে ভাস্কর তাকে চলে যেতে বলে। তারপর ভাস্কর তার কলোনিতে আসে, যেখানে সে থাকে। এই কলোনিতে অনেকে ভাস্করের কাছে টাকা পায়। তেমনই একজন পাটেল ভাই, যার কাছ থেকে ভাস্কর 10,000 টাকা নিয়েছে। পাটেল ভাই টাকা চায়। ভাস্কর বলে, আমাকে 2 সপ্তাহ সময় দেন। এতে পাটেল ভাই রেগে যায় এবং বলে, এই 2 সপ্তাহই শেষ সময়। ভাস্কর বাড়িতে আসে। ভাস্করের ভাইকে দেখি, যে কিনা এখনো পড়াশোনা করে। ভাস্করের মা অনেক আগেই মারা গেছে। ভাস্করের বাবাকে দেখি, যিনি কিনা এক সময় একজন দক্ষ অ্যাকাউন্টেন্ট ছিলেন। ব্যবসায় ভাস্করের বাবার বন্ধু সব টাকা মেরে দেয়। তখন থেকে ভাস্করের বাবা কোনো কথা বলে না। ভাস্করের স্ত্রী সুমতিকে দেখি। সুমতির ইচ্ছা সে একদিন হোম ফুড বিজনেস করবে, কিন্তু অর্থের অভাবে সেটা হয়ে ওঠে না। ভাস্করের ছেলে কার্তিককে দেখি। পরের দিন সকালে তৈরি হচ্ছিল ভাস্করের শ্বশুর বাড়ি যাবে। সুমতির ভাইয়ের ছেলের জন্মদিন। সুমতি বলে, জন্মদিনে কি উপহার দিবে, কিন্তু উপহার দেওয়ার মতো টাকা কোথায়? তখন তারা কার্তিকের একটা পুরনো খেলনা উপহার হিসেবে নিয়ে যায়। সুমতির মা বলে, ভাস্করের সাথে থাকলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। ভাস্কর এ পর্যন্ত কি দিয়েছে তোকে? এইসব শুনে সুমতি অনেক রাগ করে। এদিকে কার্তিক সুমতির ভাবির কাছে আরেকটু কেক চায়, কিন্তু সুমতির ভাবি দিতে চায় না। এইসব সুমতি দেখে ফেলে এবং সুমতি রাগ করে সেখান থেকে সবাইকে নিয়ে চলে যায়। পরের দিন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার অবসরে যায়। ভাস্কর মনে করে এই পদে তাকে বসানো হবে, কেননা এই পদের জন্য সেই উপযুক্ত এমপ্লয়ি। রাতে ভাস্কর তার স্ত্রীকে বলে, যদি প্রমোশনটা পায় তাহলে মাসে 12,000 টাকা পাবো, তাহলে আমাদের কষ্ট করে থাকতে হবে না। পরের দিন সাম্বা সেই অ্যান্টনিকে নিয়ে আসে। সাম্বা হচ্ছে এই ব্যাংকেরই একটা ছোটখাটো কর্মচারী, তবে ভাস্করের সাথে সাম্বার বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সাম্বা বলে, তুমি তাকে লোনটা দিচ্ছ না কেন? ভাস্কর বলে, কি জন্য সে লোনটা চাচ্ছে? তখন অ্যান্থনি বলে, সে জাহাজে করে মালয়েশিয়া থেকে কম দামে টিভি নিয়ে আসে এবং সেগুলো অনেক দামে বিক্রি করে দেয়। আমি 2 লাখ টাকা দিলে আমার মাল আমায় দিবে, না হলে সেগুলো নিলামে বিক্রি করে দেবে। সাম্বা বলে, তুমি যদি অ্যান্থনিকে 2 লাখ টাকা দাও তাহলে তার থেকে আমরাও কিছু লাভ পাবো। পরের দিন পাটেল ভাই টাকা নেওয়ার জন্য আসে। ভাস্কর বলে, এখন তো টাকা নেই। পাটেল ভাই ভাস্করের কাছ থেকে জোর করে তার মোটরসাইকেলটি নিয়ে নেয় এবং বলে, টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। যেহেতু ভাস্করের কাছে গাড়ি নেই এবং টাকাও নেই, সেহেতু ভাস্কর দৌড়ে দৌড়ে ব্যাংকে আসে। ভাস্কর দেখে নতুন রিজিওনাল ম্যানেজার সুধীর নামে একজনকে দেয়। ভাস্কর যেন এটা নিজের চোখকে বিশ্বাস করাতে পারে না। সেখানে থাকা সকলে এটা বুঝতে পারে না যে এটা কিভাবে হলো। কিছুক্ষণ পর ভাস্কর হিমাংশু নামে একজনকে বলে, স্যার আমি সুধীরের থেকে কোন অংশ কম ছিলাম? আমি 3 বারের বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়েছি, আপনি বাঙালি বলে আরেকজন বাঙালিকে সুযোগ দিলেন। এই শুনে হিমাংশু রেগে যায় এবং বলে, তুমি যে অফিসের বাইরে লোকেদের ফর্ম পূরণ করে টাকা নেও, এটা জানি না মনে করো? এটা ইল্লিগাল। এটা
বিষয় যদি চেয়ারম্যান স্যার জানতে পারে তাহলে তোমার চাকরি থাকবে না। ভাস্কর হাত জোর করে বলে, স্যার দয়া করে বলবেন না। সেখানে থাকা সকলেই বলে, এবারের মতো মাফ করে দেন। ভাস্কর সবার সামনে দিয়ে মাথা নিচু করে বেরিয়ে যায়। তারপর সে ওয়াশরুমে চোখে মুখে পানি দেয়। আসলে এই দুনিয়ায় মধ্যবিত্তের কষ্ট দেখার জন্য কেউ থাকে না। তারপর ভাস্কর আবারও কাজে মনোযোগ দেয়। বিকাল বেলা ভাস্কর ও সাম্বা চা খেতে আসে। তখনই সেখানে অ্যান্থনি চলে আসে। ভাস্কর বলে, তুমি টাকা পেলে তোমার পণ্যগুলো কবে পাবে? অ্যান্থনি বলে, আজকেই পাবো। ভাস্কর তার ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্থনির হাতে তুলে দেয় এবং বলে, যাও তোমার কাজ শুরু করো। আরো বলে, তুমি যত কামাবে তার থেকে 20% লাভ দিতে হবে। 10% আমার আর 10% সাম্বা। অ্যান্থনি টাকা নিয়ে সাথে সাথে চলে যায়। সাম্বা বলে, তুমি এই টাকাগুলো কোথায় পেলে? তখন আমরা দেখি ভাস্কর লুকিয়ে ব্যাংক থেকে এই টাকাটা নিয়েছে। সাম্বা বলে, তুমি এমনটা কেন করলে? টাকা ঠিক মতো না পেলে তো জেলে যেতে হবে। ভাস্কর বলে, আমি হাঁপিয়ে উঠেছি, সংসারে এত এত খরচ কই থেকে পাবো? বাসায় এসে ভাস্কর সুমতিকে বলে, আমার প্রমোশনটা হয়নি। ভাস্কর সারাক্ষণ চিন্তা করতে থাকে টাকাগুলোর ব্যাপারে। রাতের বেলায় সাম্বা ও অ্যান্টনি আসে এবং বলে তাদের লাভ হয়েছে। ভাস্কর অ্যান্থনিকে জড়িয়ে ধরে। সাম্বা বলে, সেদিন বিকালে যদি অ্যান্থনি না আসতো তাহলে কি এত টাকা লাভ করতে পারতাম? অ্যান্থনি তখন বলে, আমাকে তো সেদিন ভাস্করই ফোন করে আসতে বলেছিল। সেদিন রাতে ভাস্কর টাকা দিয়ে তার মোটরসাইকেলটি ফেরত নিয়ে আসে। পরের দিন ভাস্কর সেই 2 লক্ষ টাকা খুবই চালাকির সাথে ঠিক জায়গায় রেখে দেয়। ভাস্কর অ্যান্থনির সাথে হাত মেলায় এবং তারা তাদের কাজ চালিয়ে যায়। আস্তে আস্তে ভাস্করের অভাব যেন দূর হতে থাকে। ভাস্কর সবার ধারের টাকা শোধ করে দেয়। এক রাতে সুমতি ভাস্করকে বলে, তুমি কি এমন করছো যে কারণে এত তাড়াতাড়ি এত টাকা চলে আসলো? ভাস্কর বলে, আমি নতুন একটা ব্যবসা করছি এবং সব খুলে বলে। তবে ভাস্কর যে ব্যাংক থেকে টাকা নেয় এটা সে বলে না। সুমতি এতে খুবই খুশি হয়। সুমতি বলে, কার্তিকের জন্মদিন পালন করব বড় করে। ভাস্কর বলে, ঠিক আছে। কিছুদিন পর কার্তিকের জন্মদিন অনেক বড় করে পালন করা হয়। সেখানে অনেকেই আসে। সেখানে অ্যান্থনি বলে, আমার ছেলে আমাকে আমেরিকা যেতে বলছে। এতদিন আমি যা করেছি আমার ছেলের পড়াশোনার জন্য করেছি। অ্যান্থনি আরো বলে, আমি শেষ একটা বড় বাজেটের কাজ করব। দুবাই শিপে করে 3টা বিদেশি কার আসবে। যদি 10 লক্ষ টাকা হয় তাহলে এখান থেকে অনেক টাকা লাভ করতে পারবো। গাড়িগুলো শনিবারে আসবে। এই বলে অ্যান্থনি সেখান থেকে চলে যায়। রাতে কার্তিক ভাস্করকে জড়িয়ে ধরে এবং কান্না করতে করতে বলে, আজ থেকে কেউ আর আমাকে ছোট করে কথা বলতে পারবে না। ভাস্করের মনে আরো জেদ তৈরি হয়। রাতে ভাস্কর অ্যান্থনিকে ফোন করে বলে সে 10 লক্ষ টাকা দেবে। পরের দিন ভাস্কর ব্যাংক থেকে টাকা নেয় এবং তারা 3টে বিদেশি গাড়ি নেয়। তারা সেই গাড়িগুলো চালিয়ে বিক্রি করতে নিয়ে যায়। একটা ছেলে বলে, ভাইজানকে পুলিশ ধরে নিয়ে গেছে, এখন তারা গাড়ি কিনতে পারবে না। এই শুনে সকলের মাথায় যেন বাজ পড়লো, কেননা সোমবারের মধ্যে ব্যাংকের 10 লক্ষ টাকা জোগাড় করতেই হবে। ভাস্কর অ্যান্থনিকে বলে, ভাই গাড়ি ডিলার তো একজনই নয়, আরো আছে, আপনি একটু খবর নেন। কিছুক্ষণ পরে অ্যান্থনি বলে, ডিলার পাওয়া গেছে, তবে আমাদের গোয়া যেতে হবে। তারা 3টে গাড়ির 3টে নকল নেম প্লেট কেনে। তারপর তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। পথে চেকপোস্টে পুলিশ তাদের ধরে। অ্যান্থনি ও ভাস্কর পার হলেও সাম্বার গাড়িটি এক পুলিশের গায়ে লাগে। পুলিশ বলে, গাড়ির কাগজ দাও। সাম্বা বলে, স্যার বাসায় রেখে এসেছি। তখন ভাস্কর বলে, স্যার গাড়িতে একজন ভিআইপি মানুষ আছে। গাড়ি থেকে একজন বের হয়ে আসে। ভাস্কর বলে, ইনি হচ্ছেন এমএলএ সাহেব। সেই লোকগুলো বলে, বাবা আমাদেরকে ছেড়ে দেন। আসলে এই লোকেরা ছিল ভিক্ষু। পুলিশের এই ব্যাপারটিতে সন্দেহ হয়। তখন মনা নামের একজন ড্যান্সারকে সেখানে আনে। মনাকে দেখে পুলিশের যেন হুঁশ উড়ে যায়। কিছুক্ষণ পর পুলিশ সবাইকে ছেড়ে দেয়। সকালে তারা গোয়া পৌঁছে। অ্যান্থনি বলে, আমাদের 20 লক্ষ টাকা লাভ হয়েছে। ভাস্কর সেখানে থাকা সকলকে একটু বেশি করে টাকা দেয়। তারা গোয়া থেকে ফিরে আসে। ভাস্কর এয়ারপোর্টে অ্যান্থনিকে এগিয়ে দিতে আসে। অ্যান্থনি ভাস্করকে একটা কার্ড দিয়ে বলে, যদি কখনো কোনো দরকার হয় তাহলে অবশ্যই ফোন কইরো। এবং অ্যান্থনি আমেরিকা চলে যায়। ভাস্কর বাসায় এসে ব্যাগে টাকা রাখে এবং উপরে কাপড় নিয়ে ব্যাংকে আসে। ভাস্কর ব্যাংকের সামনে পুলিশের গাড়ি দেখতে পায়। ভাস্কর খুব ভয় পায় যদি পুলিশ তার ব্যাগ চেক করে। পুলিশ হিমাংশু ও সুদ্ধারকে ধরে নিয়ে যায়। একজন বলে, সুধীর ও হিমাংশু স্যার মানুষের কাছে ঘুষ নিত। ভাস্কর তার জায়গায় বসে। তখনই ব্যাংকের জিএম ভাস্করকে তার ব্রিফকেস খুলতে বলে। ভাস্কর ব্যাগ খুলে কিন্তু
কিন্তু সেখানে কোনো কিছুই ছিল না। আসলে কিছুক্ষণ আগে পুলিশ যখন অন্যদিকে ছিল তখন সে ব্যাগ থেকে টাকা বের করে রেখে দেয়। এই যাত্রায় ভাস্কর বড় বাচ্চা বেঁচে যায়। শাম্বা বলে তারা এই বিজনেস আরো নতুন করে শুরু করবে, কিন্তু ভাস্কর বলে সে আর এই কাজ করবে না। শাম্বা বলে আমি একাই কাজ করব। পরের দিন শাম্বা তার চাকরি থেকে রিজাইন দেয়। শাম্বা আবারও ব্যবসা শুরু করে। এদিকে ভাস্করের কাছে তার ব্যবসা 6 লক্ষ টাকা ছিল। ভাস্করের ভাই বলে সে লন্ডন ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছে। ভাস্কর জানতে পারে লন্ডনে যেতে টোটাল 6 লক্ষ টাকার মতো লাগবে। ভাস্কর তার ভাইয়ের জোরাজোরিতে তার কাছে যে টাকাগুলো ছিল তার সাহায্যে সে তার ভাইকে বিদেশে পাঠায়। পরবর্তীতে ব্যাংকের চেয়ারম্যান ভাস্করকে ডাকে। চেয়ারম্যান বলে আমি অন্য একটা ব্রাঞ্চ খুলবো, এই ব্যাংকের তো অনেক পদই ফাঁকা আছে, তাই তোমার সততার উপর নির্ভর করে তোমাকে এজিএম পদে নিয়োগ দিচ্ছি। তুমি মাসে 19,500 টাকা পাবে। ভাস্কর এটা শুনে খুবই খুশি হয়। ভাস্করকে একটা গাড়িও দেওয়া হয়। ভাস্কর সেই গাড়ি চালিয়ে বাড়ির সামনে আসে এবং সুমতিকে বলে তার প্রমোশন হয়েছে। মুভি বর্তমানে ফিরে আসে। ভাস্করের ব্যাংক ব্যালেন্স দেখা হয়। ভাস্করের ব্যাংক ব্যালেন্স দেখে সিবিআই অফিসারের যেন মাথা ঘুরে যায়। সিবিআই অফিসার বলে একজন সাধারণ ব্যাংক কর্মচারীর অ্যাকাউন্টে 100 কোটি টাকা কোথা থেকে এলো। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। চেয়ারম্যান বলে ভাস্কর আমি তো অন্য ব্রাঞ্চ নিয়ে ব্যস্ত থাকবো, তাই তোমাকে এখানকার সবকিছু দেখাশোনা করতে হবে। চেয়ারম্যান আরো বলে হার্ষা নামে একজন ধনী ক্লায়েন্ট আছে, তার ব্যাপারটা তুমি খুব যত্ন সহকারে হ্যান্ডেল করবে। পরের দিন হার্ষার লোক সুরাজ আসে এবং সে হার্ষার বিয়ারের সই করতে দেয়। এদিকে একজন কর্মী নারায়ণকে বলে স্যার বিয়ার কি? নারায়ণ তখন বলে বিয়ার হলো যেমন কেউ ব্যাংক থেকে লোন নেয় তেমন এক ব্যাংক থেকে আরেক ব্যাংক লোন নিতে পারবে, তবে এর জন্য একটা মাধ্যম থাকতে হবে, আর হার্ষা এই মাধ্যম হিসেবে কাজ করে। ভাস্কর সুরাজকে বলে 2 সপ্তাহের মধ্যে তোমার বিয়ার ক্লিয়ার করে আনবে। সুরাজ ভাস্করকে ঘুষ দিতে চায় কিন্তু ভাস্কর তা ফিরিয়ে দেয়। একদিন ভাস্কর হার্ষার ব্যাংক স্টেটমেন্ট দেখছিল। সে দেখতে পায় হার্ষার ক্যাটারি ব্যাংক থেকেও টাকা নেয় এবং মাগধা ব্যাংক থেকেও টাকা নেয়, কিন্তু সেই টাকা সেই পরিশোধ করে না। ভাস্কর ভাবে হার্ষা এত টাকা দিয়ে মূলত কি করে। ভাস্কর জানতে পারে হার্ষা স্টক মার্কেটের ব্যবসা করে। হার্ষা প্রথমে কম দামে ভবন কেনে এবং সে নিজেই এর দাম বাড়িয়ে দেয়। পরবর্তীতে মার্কেট যখন হাই থাকে তখন সে সব বিক্রি করে দেয়। এইসব শুনে ভাস্কর রীতিমতো হতবাক হয়ে যায়। ভাস্কর ভাবে সে যদি এই ব্যাপারটা চেয়ারম্যানকে বলে তাহলে সে কি পাবে। পরবর্তীতে ভাস্কর সুরাজের সাথে দেখা করে। সুরাজ প্রথমে ভাস্করকে চেক দেয় কিন্তু ভাস্কর চেক ছিঁড়ে ফেলে। ভাস্কর বলে তোমাদের লাভের 1% দিতে হবে আর মার্কেটের খবরাখবর আমাকে জানাতে হবে। সুরাজ ভাস্করের শর্তে রাজি হয়ে যায়। পরের দিন সুরাজ ভাস্করকে 25 লক্ষ টাকা দেয়। রাতে ভাস্কর আনোয়ার নামের একজনের সাথে দেখা করে। আনোয়ারের সাথে এয়ারপোর্টে দেখা হয়েছিল। আনোয়ার বলে এত টাকা শেয়ার বাজারে লাগানোর আগে একটা ফেক লটারির খেলা খেলতে হবে যাতে ইনকাম ট্যাক্সের সন্দেহ না হয়। পরবর্তীতে তারা লটারি কাটে। পরের দিন সকালে লটারি মিলিয়ে দেখে এবং সবাইকে বলে সে 25 লক্ষ টাকার লটারি পেয়েছে। এতে করে সবাই অনেক খুশি হয়ে যায় এবং এই খবরটা ভাস্কর সকলকে জানিয়ে দেয়। ভাস্কর ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে যায়। ভাস্কর সুরাজের কাছে জানতে পারে এখন টাকা লাগাতে হবে, তাই সে সকল টাকা লাগিয়ে দেয়। সুরাজ এবার বলে তাড়াতাড়ি করে সব বিক্রি করে দিতে। ভাস্কর তাড়াতাড়ি করে সব বিক্রি করে দেয় এবং ভাস্কর 2 সপ্তাহের ভেতর 75 লক্ষ টাকা লাভ করে। ভাস্কর তার সব টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে। মুভি বর্তমানে ফিরে আসে। সিবিআই অফিসার বলে তুমি এই 75 লক্ষ টাকা কিভাবে খরচ করলে। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ভাস্করের বোনের বিয়ে ঠিক হয়। ভাস্কর তার বোনের বিয়ের জন্য জুয়েলারি কিনতে যায় কিন্তু সেখানে থাকা সকলে তাকে খুব দামি কোনো কিছু দেখায় না। তারপর ভাস্কর ব্যাংক থেকে 75 লক্ষ টাকা নিয়ে আসে এবং অনেক দামি দামি জিনিস কেনে। যারা এতক্ষণ ভাস্করকে দাম দিচ্ছিল না তারাই যেন ভাস্করের সামনে হাত জোড় করে। ভাস্কর তার বোনের বিয়ে খুবই ধুমধামের সাথে দেয়। ভাস্কর আনোয়ারকে বলে সে শেয়ার মার্কেটে আরো টাকা লাগাতে চায় কিন্তু আনোয়ার বলে এতে ইনকাম ট্যাক্সের ঝামেলা হতে পারে, তবে যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাহলে কোনো সমস্যা হবে না। কিছুদিন পর ভাস্কর সুমতি নামে একটা হোম ফুডসের দোকান দেয়। আস্তে আস্তে ভাস্করের টাকার পরিমাণ বাড়তে থাকে, ফলে ভাস্করের মনে অহংকারের জন্ম দেয়। ভাস্কর প্রায় সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ভাস্করের এই আচরণের জন্য
সুমতির সাথেও ভাস্করের সম্পর্ক দিন দিন খারাপ হতে থাকে। মুভি বর্তমানে আসে। সিবিআই বলে তোমার বউয়ের হাতের রান্না তো অনেক ভালো। সিবিআই বলে তোমার বউয়ের হোম ফুডসের দোকানটা কেন বন্ধ হয়ে গেল। মুভি আবারও ফ্ল্যাশব্যাকে যায়। কাটারি ব্যাংকের এক কর্মকর্তা ভাস্করের সাথে দেখা করতে আসে। কর্মকর্তাটি বলে তার বউয়ের জন্য একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ভাস্কর বলে হারসার অনেক টাকার বিয়ারের হিসাব বাকি আছে, যা আপনাদের কাটারি ব্যাংক থেকে এসেছে। সেই কর্মকর্তা শুনে অবাক হয়ে যায় এবং বলে স্যার, আমরা তো এত টাকার বিয়ার দেইনি। ভাস্কর বলে আপনাদের ব্যাংকের সিল আছে। সেই কর্মকর্তা বলে এগুলো সবই নকল এবং আরো বলে এই খবর বাইরে প্রকাশ পেলে আমাদের পুলিশ ধরে নিয়ে যাবে। কিছুক্ষণ পর সেই কর্মকর্তা হার্ট অ্যাটাকে মারা যায়। ভাস্কর সুরাজকে বলে কেন সে নকল বিয়ারের কাগজ দিয়েছে, আরো বলে সে আর এই কাজ করবে না। সুরাজ বলে এটা হলো টাকার নেশা, এত সহজে তো ছাড়বে না। এই বলে সে সেখান থেকে চলে যায়। সুমতির মা বলে তোর ভাইয়ের ব্যবসার অবস্থা খুবই খারাপ, ভাস্করকে কিছু টাকা দিতে বল না। তার মা আরো বলে তুই তোর দোকানের টাকাগুলি তোর ভাইকে দে। এইসব শুনে সুমতি রেগে যায় আর বলে কেন মা, এখন কেন টাকা চাচ্ছ? যখন আমরা কষ্টে ছিলাম কই তখন তো কেউ আমাদের সাহায্য করনি। তারা সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সুমতির মা সুমতিকে বলে ব্যবসা করার বুদ্ধিটা তো আমার ছিল। সুমতি রেগে তার নিজ হাতে গড়া দোকানটা ভাঙতে থাকে এবং কান্না করতে করতে ভাস্করকে বলে আমি আগের ভাস্করকেই চাই। রাতে ভাস্করের বাবা ভাস্করকে ডাক দেয়। ভাস্কর এই দেখে অবাক হয়ে যায়, কেননা তার বাবা তো কথাই বলতো না। ভাস্করের বাবা বলে এইসব কিসের কাগজ? ভাস্কর তার বাবাকে মিথ্যে বুঝ দিতে চায়। ভাস্করের বাবা বলে আমি একজন অ্যাকাউন্টেন্ট ছিলাম, তাই আমি সবই বুঝি। ভাস্কর তার বাবাকে সবই খুলে বলে। ভাস্কর সিদ্ধান্ত নেয় সে আর অন্যায় কিছু করবে না। ভাস্কর তার ট্রেডিং অ্যাকাউন্ট বন্ধ করে দেয়। ভাস্কর হারসারের বিয়ারের কাগজ ছিঁড়ে দেয়। জিএম ভাস্করকে হারসারের বিয়ারের কাগজে সাইন করতে বলে। এমনকি চেয়ারম্যানও ভাস্করকে হারসারের ব্যাপারটি দেখতে বলে। ভাস্কর সবাইকে টাকা পয়সা ভাগাভাগি করে দেয়। ভাস্কর ওই সকল লোকেদের কাছে ক্ষমা চায় যাদেরকে সে এতদিন নানান ভাবে অপমান করেছে। ভাস্কর আর সুমতির মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়। কিছুদিন পর জিএম তাকে হারসার বিয়ার ক্লিয়ার করতে বলে, কিন্তু ভাস্কর বলে স্যার আপনি এমন বলতে পারেন না, এটা অন্যায়। জিএম বলে তোমাকে আমি চাকরি থেকে বের করে দেব। তখন ভাস্কর বলে স্যার আমি নিজেই চাকরি ছেড়ে দিচ্ছি। তারপর সিবিআই অফিসার ভাস্করকে নিতে আসে, যেটা আমরা মুভির একদম শুরুতে দেখেছিলাম। সিবিআই অফিসার বলে এখন যদি ইনকাম ট্যাক্সের কাছে তোমার খবর জানানো হয় তাহলে তোমার জেল হবে। তবে একটা উপায় আছে, যদি তোমার 100 কোটি টাকা হারসাকে দিয়ে দাও। ব্যাংকের মধ্যে ভাস্কর চেয়ারম্যানকে দেখে এবং বুঝে যায় এই কাজের জন্য চেয়ারম্যানও সামিল আছে। চেয়ারম্যান বলে বিয়ারের নকল কাগজ তারাই বানাতো। চেয়ারম্যান বলে তুমি যে রিজার্ভ ব্যাংকে আমাদের নামে অভিযোগ করেছো সেটা আমরা জানি, এখন তুমি কি করবে সেটা তোমার ব্যাপার। ভাস্কর অনেক ভেবে তার সব টাকা দিয়ে দেয় এবং ভাস্কর ব্যাংক থেকে বেরিয়ে আসে। পরের দিন একজন বলে স্যার ভাস্কর নাকি সব টাকা দিয়ে দিয়েছে। জিএম বলে হ্যাঁ তুমি টাকাগুলো বের করে নাও। মহিলাটি বলে স্যার ভাস্কর 10 দিন আগে তার সব টাকা বের করে নিয়ে অ্যাকাউন্ট ডিএক্টিভ করে দিয়েছে। জিএম বলে ভাস্করের অ্যাকাউন্ট এখনো অ্যাক্টিভ আছে। মহিলাটি বলে স্যার এটা আগের মাসের হিসাব, এখনো আপডেট করা হয়নি। চেয়ারম্যান এসব শুনে অবাক হয়ে যায়। তারপর আমরা ভাস্করকে দেখি যে কিনা তার পরিবার সহ প্লেনে করে কোথাও একটা যাচ্ছে। ভাস্করের বাবাই ভাস্করকে বুদ্ধি দেয়। ভাস্কর অ্যান্থনিকে ফোন করে আমেরিকাতে তাদের থাকার ব্যবস্থা করতে বলে। ভাস্কর সকলের কাছে বিদায় নিয়ে চলে যায়। সিবিআই অফিসার ভাস্করের বাড়িতে আসে। পুলিশ চেয়ারম্যানকে গ্রেফতার করে। এই খবর ভাস্কর আমেরিকা থেকে দেখতে পায়। ভাস্কর সেখানে একটা হোটেল দেয় এবং সেখানেই সে নাগরিকত্ব পায়। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। গাইস একটা কথা বলে, জীবনে যত বড়ই হন না কেন কখনোই অহংকার করবেন না। আরেকটা কথা বলে, দুর্নীতি করে কখনোই কিছু করতে যাবেন না, না হলে দিন শেষে দেখবেন আপনাকেও ভাস্করের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।